মিরপুরে পুরোদমে চলছে টি-20 দলের অনুশীলন। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ম্যাচ সিনারিওতে খেলছেন হৃদয়, মাহমুদুল্লাহ, তামিমরা। এবং ক্লাবগুলোর অসহযোগিতা, বাফুফের পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়ছে দেশের ফুটবল, মন্তব্য মারুফুল হকের। বড় প্রত্যাশা নেই অনূর্ধ্ব-20 এশিয়ান সাফ বাছাই নিয়ে। আমাদের ফুটবল সিস্টেম, ফুটবল কালচার, এটা চেঞ্জ না হলে কোনো কিছু চেঞ্জ হবে না। আমাদের ফুটবল সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে আগে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ভারত। হাসান মাহমুদের বোলিং ঝড়ে প্রথম সেশনেই 3 উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই মুহূর্তে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এখন যে দুই গলার কাটা, এই দুই গলার কাটা যত দ্রুত তুলে নেওয়া সম্ভব টাইগারদের জন্য বিষয়টা ততটাই কিন্তু স্বস্তির হবে। জানেন যে সকালে শুরুটা হয়েছিল বাংলাদেশের পক্ষে। চেন্নাইয়ের চিদাম্বরমের যদি সবশেষ 5 টেস্টের আমরা আলোচনা করি, তবে এই 5 টেস্টে যে চারটা দল জিতেছিল তারা সবাই কিন্তু টস জিতে আগে ব্যাট করেছিলেন। তবে নাজমুল হোসেন শান্ত, যার টস হলেও কিন্তু বরাবরই পক্ষে থাকে, আমরা পাকিস্তানেও দেখেছিলাম, সেই শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণটা ছিল চেন্নাইয়ের আকাশ গেল কয়েকদিন ধরে, অর্থাৎ বাংলাদেশ দল এখানে আসার পর 15 তারিখ বাংলাদেশ এখানে এসেছে। আসার পর থেকে কিন্তু চেন্নাইয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ ছিল এবং গতকাল আমরা যখন ম্যাচ প্রিভিউ করছিলাম তখনও কিন্তু আমরা সেই আবহাওয়ার খবরটা বলছিলাম। তবে আজকে চেন্নাইয়ের আবহাওয়া কিন্তু একেবারে ভিন্ন। সকাল থেকে আকাশে মেঘ রয়েছে, যদিও বৃষ্টি হয়নি, তবে সেই মেঘের যে ফায়দা, সেই ফায়দাটা তুলে নেওয়ার জন্যই, অর্থাৎ উইকেটের যে ফায়দা সেটা তুলে নেওয়ার জন্যই কিন্তু নাজমুল হোসেন শান্ত বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সিদ্ধান্ত কিন্তু পুরোটাই যুক্তির একেবারে প্রমাণ করেছিলেন হাসান মাহমুদ। বিশেষ করে তার প্রথম স্পেলে তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে বর্তমান সময়ের সেরা 3 ব্যাটসম্যান অর্থাৎ শুভমান গিল, বিরাট কোহলি এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, এবং এই 3 জনকে তুলে নেওয়ার ফলে মোমেন্টাম কিন্তু বাংলাদেশের কাছে চলে আসে। সেই মোমেন্টাম যদিও বাংলাদেশের ফিল্ডাররা ধরে রাখতে পারেনি। বিশেষ করে একটা দারুণ সুযোগ ছিল স্লিপের তাসকিন আহমেদের বলে ঋষভ পন্থের একটি ক্যাচ, সাদমান তিনি লুফে নিতে পারেননি। একটা হাফ চান্স ছিল সাকিব আল হাসানের, সেটিও তিনি পূর্ণতা দিতে পারেননি। এ দুটো চান্স যদি বাংলাদেশ লুফে নিতে পারত, তবে লাঞ্চের আগে আরও স্বস্তিতে কিন্তু বাংলাদেশ দল আরও লাঞ্চে যেতে পারত। তবে এখনও সুযোগ রয়েছে। জানেন যে টেস্ট প্রতিদিন 3টা করে সেশন, 15টা সেশনের খেলা। প্রথম সেশনে বাংলাদেশের পেসাররা যেভাবে দাপট দেখিয়েছে, তা যদি ধরে রাখতে পারে এবং যত দ্রুত সম্ভব, কারণ জানেন যে এই উইকেটে কিন্তু চতুর্থ ইনিংসে অর্থাৎ টার্গেটে যত অল্প রানের টার্গেট হোক না কেন, সেটা ব্যাট করাটা কিন্তু টাইগারদের জন্য বেশ কঠিন হবে। তাই তো যত দ্রুত ইন্ডিয়াকে আটকে রাখা সম্ভব এবং সেটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো হবে। তবে যদি উইকেটের কথা বলি, এখনও পেসাররা পুরোপুরি সহায়তা পাচ্ছেন, যে কারণে কিন্তু নাজমুল হোসেন শান্ত, আমরা দেখেছি লাঞ্চ বিরতির আগে টাইগার অধিনায়ক মোটে মেহেদী হাসান মিরাজকে শুরুতে তিনি ব্যবহার করেছেন। তার স্পিনের যে সেরা অস্ত্র অর্থাৎ সাকিব আল হাসান, তাকে কিন্তু তিনি লাঞ্চ বিরতির আগে আনেননি। এখন দেখার অপেক্ষা। দর্শকদের যদি কথা বলি, টেস্ট ম্যাচ, তারপরও কিন্তু এই ম্যাচকে সামনে রেখে চিদাম্বরমে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং অনেকেই কিন্তু টিকিটের জন্য যে অপেক্ষমান লাইন সেখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের সবশেষ আপডেট। মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন চিপক থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত প্রথম টেস্টের সবশেষ খবর। এদিকে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করছেন টি-20 দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। অনুশীলনের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, চেন্নাইয়ে ভারতের যেই সিরিজ, সেই সিরিজটার শুভ সূচনা হয়েছে বলতে গেলে। আসলে প্রথম সেশনটা বাংলাদেশ ভারত সিরিজের লাগাম টেনে ধরেছে। সেই কিন্তু চেন্নাই থেকে আসলে যে উদ্যম, সেই উদ্যমেই কিন্তু আসলে টি-20 সিরিজের যে ক্রিকেটাররা আছেন তারাও কিন্তু প্র্যাকটিস শুরু করেছেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11টা থেকেই আসলে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস শুরু করেন ক্রিকেটাররা। যারা আসলে টি-20 টিমের রাডারে আছেন তারাই কিন্তু আসলে প্র্যাকটিস করছেন। আসলে ম্যাচ সিনারিওতে তারা কিন্তু সকাল থেকেই নিজেদের প্র্যাকটিস শুরু করেছেন। আমরা দেখেছি যে ক্রিকেটাররা শুরুতেই অনেকেই
ফিল্ডিং করেছেন এবং ফিল্ডিং করার এরপরেই কিন্তু তারা অনেকেই সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন, বড় বড় 6-4 হাঁকানোর চেষ্টা করেছেন। তারা আসলে হিটিং যেই যারা সেই হিটিংটাই আসলে নিজেদের সানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং কি আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় সবাই কিন্তু আসলে বিগ হিট করার চেষ্টা করেছেন। এবং সাব্বির তারেক যারা আছেন, কোচ যারা আছেন, তারা কিন্তু আসলে অতীতে আমরা দেখেছি আসলে যখন বিদেশি কোচরা ছিলেন না, তখন দেশি কোচের অধীনেই কিন্তু আসলে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজকেও সেম জিনিসটা ঘটেছে এবং বিদেশি কোচরা নেই, দেশি কোচের অধীনেই বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং এখনও অনুশীলন করছে। আপনারা দেখছেন যে এখনও আসলে অনুশীলন চলছে। পিছে এই মুহূর্তে আছেন সৌম্য সরকার এবং সাইফ হাসান, পালা বদল করে আসলে ব্যাটসম্যানরা অনুশীলন করছেন এবং কি কেউ আসলে কিন্তু থেমে নেই। যারা সেন্টার উইকেটে অনুশীলন করতে পারছেন না, তারা ইনডোরে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন। টি-20 আসলে বাংলাদেশের যদি অতীত পরিসংখ্যান বলি, টি-20তে আসলে আমাদের পরিসংখ্যানটা খুব একটা বাংলাদেশের ভালো না। যা বাংলাদেশের আর ভারতের বিপক্ষে আসলে বলতে গেলে একেবারেই নাজুক। সবশেষ যেই সিরিজটি খেলেছে, সেই সিরিজে বাংলাদেশের একটা সুখদ স্মৃতি আছে। দিল্লিতে আসলে তিন ম্যাচের সেই সিরিজে একটাতে জয় আছে। সেই জয়টা কিন্তু আসলে নতুন উদ্যম জাগাবে এবং সেই অনুশীলনটা কিন্তু এখনও চলছে। এবং কি আমরা দেখছি যে আসলে ক্রিকেটাররা কিন্তু দুর্দান্ত খেলছে এবং কি তারা যেই টেস্ট সিরিজ বাংলাদেশের যে রিসেন্ট পারফরমেন্স, সেই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে টি-20তেও আসলে সাদা বলেও কিন্তু আসলে সেই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে চায়। তো ক্রিকেটারদের অনুশীলন নিয়ে মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রিপোর্টার ফাহিম ইসলাম মিরপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন টি-20 দলের প্রস্তুতির সবশেষ খবর। নারী ক্রিকেটের খবর, ভিন্ন আঙ্গিকে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রবাসীদের সম্মান জানিয়ে তাদের মাধ্যমে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। দলে একমাত্র নতুন মুখ তাজ নেহার আর অভিষেকের অপেক্ষায় আছেন দিশা বিশ্বাস। যথারীতি দলের নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বিশ্বকাপ দলে সুযোগ হয়নি সাবেক অধিনায়ক রুমানা আহমেদের। শারমিন আছে কানাডাতে। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। দেশের অর্থনীতির বড় শক্তি প্রবাসী বাংলাদেশিরা। তাদের পাঠানো রেমিটেন্স সচল রাখে অর্থনীতির চাকা, সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের অর্থনীতির মতো ক্রিকেটেরও প্রাণ প্রবাসীরা। দেশের বাইরে যখন ক্রিকেটাররা খেলতে যান, তখন মাঠে গিয়ে অকুণ্ঠ সমর্থন দেন প্রবাসী বাংলাদেশিরা। তাই তাদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিনব আয়োজন। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলেন প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 15 ক্রিকেটারের নাম জানান রেমিটেন্স যোদ্ধারা। তারুণ্য নির্ভর দলে আছে বেশ কিছু পরিবর্তন। একেবারে নতুন মুখ তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় দিশা বিশ্বাসের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন ও সাথী রানী। টি-20 বিশ্বকাপ টিকিট পাননি রুমানা, রুবাইয়া, ইসমা, সাবিকুন ও শরীফা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় অভিজ্ঞ রুমানা আহমেদকে বাইরে রেখেছে নির্বাচক প্যানেল। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি-20 সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার। তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। 3 পেসার নিয়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। স্পিনে নাহিদা, ফাহিমা, রাবেয়াদের উপর আস্থা ক্রিকেট বোর্ডের। বরাবরের মতো বৈশ্বিক আসরেও চিন্তার বড় কারণ ব্যাটিং। আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যে সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি, এখানটায় আমরা একটা ম্যাচ জিতিনি। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস। এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আর একটু বেটার হবে এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য। দল নিয়ে বাড়তি প্রত্যাশা নেই বিসিবির। বাস্তবতা মেনে বিশ্বকাপ খেলতে যাবে টাইগ্রেস, তবে মিস করবে ঘরের মাঠের সুবিধা। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতাম ডেফিনেটলি। আমি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার
আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো। তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন, দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকে। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম, এই ট্যুর, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। ভিডিও বার্তায় 15 স্বপ্ন সারথীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন আইসিসি ওমেন্স টি20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক। 26 ডিসেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সালমা ও রুমানাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। ফর্মে না থাকায় জাতীয় দলের ভাবনায় নেই এই দুই সিনিয়র ক্রিকেটার। তবে তারা যাতে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন সে ব্যবস্থা করতে প্রস্তুত বিসিবি। দীর্ঘদিন জাতীয় দলে ভূমিকা রাখা এই দুই ক্রিকেটার খেলা ছাড়লে তাদের অন্য ভূমিকায় দেখতে চায় বোর্ড। কোচিং বা বোর্ডের অন্য যে কোনো পদে তারা কাজ করতে চাইলে সে সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। অভিনব উপায়ে অক্টোবরে নারী টি20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টি20 বিশ্বকাপে এবার জ্যোতিদের কাছে প্রত্যাশা অনেক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে টাইগ্রেস। 10 দলের বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দল ঘোষণায় চমক থাকলেও এবার কপাল পুড়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদের। একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন রুমানা, অধিনায়কত্ব করেছেন লম্বা সময়, কিন্তু এখন আর বিসিবির রাডারে নেই রুমানা। ক্যারিয়ারের 87টি টি20 ম্যাচে রুমানার রান 866, বল হাতে নিয়েছেন 75 উইকেট। সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফর্মও কথা বলছে না তার পক্ষে, তাই তো তাকে বাদই দিয়ে দিল নির্বাচকরা। শুধু তাই নয়, টি20 দলে রুমানা যে আর বিবেচনায় নেই সেটা নাকি তাকে জানিয়েও দিয়েছেন নির্বাচকরা। রুমানার মতোই বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। 1 বছর ধরে দলের বাইরে আছেন সালমা। দুজনকেই বোর্ডের পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই জানিয়ে দিয়েছে বিসিবি। পছন্দ অনুযায়ী ম্যাচ খেলে যাতে বিদায় নিতে পারেন এ দুই ক্রিকেটার, সে ব্যবস্থাও করতে প্রস্তুত বোর্ড। সালমার ব্যাপারটা প্লাস রুমানার ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। অবসরের পর তাদের বোর্ডে অন্য ভূমিকায় দেখতে চায় বিসিবি। ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং সরফ এরকম এরিয়াতে। তো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় না, আমি জানি না। সিদ্ধান্ত সালমা ও রোমানার উপরই ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলের আশায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের আতিথ্য দেবে ফরাসি ক্লাব মোনাকো। স্তে লুই দ্য সেকেন্ড স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত 1টায়। একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গানার্সদের প্রতিপক্ষ আতালান্তা এটিএম খেলবে লাইপজিগের বিপক্ষে। নতুন মৌসুমে নতুন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে একের পর এক ম্যাচে গোল উৎসব করে যাচ্ছে কাতালানরা। ইয়ামাল রাফিনিয়ারা লিগের প্রথম 5 ম্যাচে 17 গোলের বিপরীতে হজম করেছে মাত্র 4টা। এমন সব পরিসংখ্যান ভয় জাগানো হলেও এবারে বার্সার সামনে পরীক্ষাটা ভিন্ন। লিগের সাফল্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ধরে রাখতে পারে কিনা স্প্যানিশ জায়ান্টরা, সেটাও বড় প্রশ্ন। চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে তাই অবস্থা কাতালানদের। 2015-তে চ্যাম্পিয়ন হবার পর থেকে মাত্র একবারই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে স্প্যানিশ ক্লাবটা। অথচ এর আগে 1999 থেকে 2015 পর্যন্ত 15 আসরের 10টাতেই সেরা 4-এ উঠেছিল বার্সেলোনা। দলের ভাগ্য পরিবর্তনের কাজটা যে কঠিন তা জানেন কোচ নিজেও। বার্সেলোনার মতো বড় ক্লাবগুলো টাইটেল জিততে চায়। চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বের সেরা প্রতিযোগিতা।
প্রতিযোগিতা, আমরা সবাই এখানে খেলা উপভোগ করি। তবে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি যদি মনোযোগী না হন, 100% প্রস্তুত না থাকেন, তাহলে আপনার এই প্রতিযোগিতা জেতার সুযোগ নেই। কেবল টুর্নামেন্ট নয়, প্রতিপক্ষ নিয়েও ভাবতে বাধ্য বার্সেলোনা। দারুণ ছন্দে আছে ফরাসি ক্লাব মোনাকো। এবারের প্রাক মৌসুমের ম্যাচে বার্সাকে হারানোর সুখস্মৃতিও চাঙ্গা। সব মিলিয়ে শেষ 6 ম্যাচে 5 জয় 1 ড্র। আনবিটেন বার্সার মতো ফ্রেঞ্চ ক্লাবটিও এখন পর্যন্ত অপরাজিত। বার্সেলোনার মতো একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে আর্সেনাল। ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে আতিথ্য নেবে গানার্স। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংলিশ ক্লাবটার চিন্তার কারণ ইনজুরি। আর্সেনালের বড় মাথা ব্যথা অধিনায়ক মার্টিন ওডেগার্ডের ইনজুরি। নেশনস লিগে গোড়ালির চোটে পড়েন এই মিডফিল্ডার। মধ্যমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বিপদে গানার্স। আতালান্তার মাঠে শিষ্যদের সে চ্যালেঞ্জ নিতে বললেন আর্সেনাল বস। সে আমাদের ক্যাপ্টেন, কোনো সন্দেহ ছাড়াই দলের অন্যতম বড় খেলোয়াড়। শেষ 2-3 মৌসুমের সবচেয়ে বেশি যদি নাও হয়, অন্যতম ধারাবাহিক ফুটবলার। আমাদের পরিচয় অনেকটাই বহন করে তার খেলার ধরন। এটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। বৃহস্পতিবার রাতে কেবল এই 2 ম্যাচ নয়, উত্তাপ ছড়ানো দ্বৈরথের দেখা মিলবে মাদ্রিদেও। মেট্রোপলিটানোতে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলই চলতি মৌসুমে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। তবে মঞ্চটা চ্যাম্পিয়ন্স লিগ হওয়ায় হিসেব নিকেশও ভিন্ন। হোম কন্ডিশনের সুবিধা থাকলেও উঠতে থাকা লাইপজিগকে থামাতে পারবে কিনা অ্যাটলেটিকো, সেটাও এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ। নতুন মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্যে গেলবারের লিগ রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের আগামী 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপে মাঠে নামার আগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাদা কালোদের অনুশীলন ক্যাম্প। তবে এবারের টুর্নামেন্টে নিরপেক্ষ রেফারিংয়ের দাবি ক্লাবের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের। দেশি বিদেশি ফুটবলার নিয়ে গড়া দল নিয়েই চ্যাম্পিয়নশিপে ফাইট দেওয়ার লক্ষ্যে মুখিয়ে আছে কোচ আলফাজ আহমেদ। ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের শুরুতেই ব্যস্ততা দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অন্য সব ক্লাবের ব্যস্ততা 11 অক্টোবর শুরু হলেও 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠের ব্যস্ততা শুরু গেলবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানের। ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান দ্বৈরথ ছাপিয়ে এখন মাঠের ফুটবলে উত্তাপ ছড়ানো এই 2 ক্লাব মৌসুম শুরুর আগেই দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গেল মৌসুমের বিপিএল ফাইনালে মুখোমুখি হয় কিংস ও মোহামেডান। শ্বাসরুদ্ধকর সেই ফাইনালে বসুন্ধরা জিতলেও মোহামেডানের অভিযোগের তীর রেফারির সিদ্ধান্তের দিকে। এবারের মৌসুমের শুরু থেকেই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা মোহামেডান চায় পুরোপুরি স্বচ্ছ একটা টুর্নামেন্ট। চ্যালেঞ্জ কাপে মাঠে নামার আগে ক্যাম্প শুরু করেছে সাদা কালোরা। তবে এবারের মৌসুমে ক্ষমতাধর কোনো দলকে বাড়তি সুবিধা না দিয়ে নিরপেক্ষ রেফারি রাখার দাবি ক্লাব কর্তৃপক্ষের। অতিরিক্ত ফুটবলার দলে ভিড়িয়ে বেঞ্চে বসিয়ে রাখার অপসংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান মোহামেডানের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের। তবে অন্য ক্লাব দিয়ে সমালোচনা করলেও আলোচনার বাইরে থাকা এই ক্লাব কর্তা সুযোগ বুঝে বাফুফে নির্বাচন সামনে রেখে ঠিকই মুখোমুখি হলেন গণমাধ্যমের। আমরা খুবই ব্যালেন্সড অ্যান্ড ভালো টিম। বসুন্ধরাকে আমরা একাধিকবার হারিয়েছি গত বছর। সেই হিসাবে আমরা আশাই করতে পারি আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে পারবো। অযোগ্য রেফারি, অযোগ্য লাইন্সম্যান, অযোগ্য ডিসিশন মেকার্স এরা যে এসব করবে না খেলাধুলার স্বার্থে, সেটা আমি আশা করি এবং আমি কনফিডেন্ট এই ঘটনাগুলি আর ঘটবে না। কোনো ক্লাব যাতে অতিরিক্ত প্লেয়ার নিয়ে বেঞ্চে বসায় না রাখে, সে জাতীয় লেভেলের প্লেয়ার। ইট মিনস বসিয়ে রাখার জন্য তার প্র্যাকটিস হচ্ছে না, তার ফিউচার নষ্ট হচ্ছে এবং সে প্র্যাকটিসের মধ্যে থাকলে পরে দেশ আরও বেশি উপকৃত হবে। তবে অন্য ক্লাব দিয়ে সমালোচনা করলেও আলোচনার বাইরে থাকা এই ক্লাব কর্তা সুযোগ বুঝে বাফুফে নির্বাচন সামনে রেখে ঠিকই মুখোমুখি হলেন গণমাধ্যমের। সমালোচনা করেছেন আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন তরফদারকে নিয়েও। নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়েছেন নিজেই। তরফদার রুহুল আমিন সাহেব একটু আর্লি করে ফেলেছে, 2-1 দিন অপেক্ষা করলে হতো। সালাউদ্দিন সাহেব যেদিন রিজাইন করলেন ওই দিনই উনি বিকালে এত বড় ঘোষণা, একটু সবুর করে দিলে ভালো হতো, 1 দিন করলে পরে ভালো হতো। আর আমার ব্যক্তিগত যেটা, সেটা আমি জীবনে কোথাও নির্বাচন করব না।
এটা পলিটিক্যাল জাতীয় নির্বাচন হোক আর কোনো পদবীর জন্য নির্বাচন হোক, আই উইল ভোট অনলি ফর দ্য পারসন, ওই ব্যক্তিটির জন্য যা দ্বারা ফুটবলের সার্বিক ভালো হবে এবং যে সব সময় দিবে। এদিকে চ্যালেঞ্জ কাপ সামনে রেখে বিদেশি ফুটবলার ক্যাম্পে যোগ না দিলেও এবারের মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য গেলবারের লিগ রানার আপের। কিংসকে সমীহ করলেও চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন কোচ আলফাজ আহমেদ। সব প্লেয়ার পাওয়ার পরে আমাদের প্ল্যান আছে, সব প্লেয়ার পাওয়ার পরে তারপরে অবস্থা বুঝে আসলে টিম করা হবে। আর মাঠ তো মডার্ন জানেনি আপনারা, হয়তো আমরা মাঠ সমস্যায় ভুগি প্রতি বছর এই বছরও আমাদের ভুগতে হবে, বাট এটা নিয়েই আমরা কাজ করছি। প্রায় 3 মাস মাঠের খেলার বাইরে থাকলেও দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে বেশ আশাবাদী কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন মারুফুল হক। ক্লাবের অসহযোগিতা ও বাফুফের পরিকল্পনার অভাব ফুটবল উন্নতির পেছনে বড় অন্তরায় বলে মনে করেন দেশের অন্যতম সফল এই কোচ। আর এসব প্রতিবন্ধকতার জন্য এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিয়ে কোনো প্রত্যাশা নেই তার। তবে সেরা একাদশ নিয়ে ভিয়েতনাম যেতে না পারলেও আশা হারাচ্ছেন না অধিনায়ক। আমরা ওখান থেকে কোয়ালিফাই করে আসবো এই ধরনের কোনো আমি আশা আপনাদের দিতে পারছি না। অনেক কারণ আছে, অনেক নানাবিধ কারণ আছে। সেটা পুরাটাই, যেহেতু আমি এই টিমের দায়িত্বে, পুরাটাই ব্যর্থতা আমার। কতটা হতাশার জন্ম নিলে একজন চ্যাম্পিয়ন কোচ তার লক্ষ্য নিয়ে এভাবে বলতে পারেন? কতটা ক্ষোভ পুঞ্জীভূত হলে সব দোষ নিজের কাঁধে নিয়ে তার অসহায় আত্মসমর্পণ? অথচ বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়ন করে এশিয়ান কাপ বাছাই নিয়ে বেশ বড় স্বপ্নই দেখেছিলেন মারুফুল হক। নেপাল থেকে ফেরার পর যখন আরও বড় পরিকল্পনার প্রয়োজন ছিল, সেখানেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ফুটবল ফেডারেশন। সেখানে বড় দায় আছে ক্লাবেরও। সবকিছু মিলে হযবরল পরিস্থিতি। মাত্র 3 দিনের অনুশীলনে স্বাভাবিকভাবেই প্রত্যাশিত লক্ষ্য নির্ধারণ করা কঠিন। আমি ফুল স্কোয়াডটা পেয়েছি হলো 3 দিন হয়েছে, 15, 16, 17, 3 দিনের একটা টিম স্কোয়াড আমি ট্রেনিং করেছি। তো এই ট্রেনিংয়ে এটা ফুটবল খেলা, ক্রিকেট খেলা না বা ইন্ডিভিজুয়াল খেলা না। সবাই এসে জয়েন করবে, ম্যাচের আগের দিন এসে বা ম্যাচের দিন এসে জয়েন করে খেলে ফেলবে। অনূর্ধ্ব-20 দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ। একদিকে যেমন এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়, অন্যদিকে সময় স্বল্পতায় ভিয়েতনাম গিয়েও পাওয়া যাবে না পর্যাপ্ত অনুশীলনের সুযোগ। অ্যাজ এ হেড কোচ তাদেরকে বোঝাতে সক্ষম হই নাই আমার প্রয়োজনীয়তা, টিমের প্রয়োজনীয়তা এবং এই নেক্সট যে আমরা খেলতে যাচ্ছি কোয়ালিফাইং, সেটার ইম্পর্টেন্স। আমার ব্যর্থতা সেখানে, আমি বোঝাতে পারিনি ওনাদেরকে। আমাদের ফুটবল সিস্টেম, ফুটবল কালচার, এটা চেঞ্জ না হলে কোনো কিছু চেঞ্জ হবে না। আমাদের ফুটবল সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে আগে। এই গ্রুপ থেকে যে 5 দল বাছাই পর্ব খেলবে, প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ সেখানে সবচেয়ে পিছিয়ে। অন্য দলগুলো যখন দেশের বাইরে প্রস্তুতি নিয়েছে, সেখানে ঘরের মাঠে ঠিকভাবে নিজেদের কম্বিনেশন সেট করতে পারেনি লাল সবুজ। অবশ্য তারপরও আশা হারাচ্ছেন না অধিনায়ক। এখন আমরা ওই টিমের 4-5 জন প্লেয়ার এখন নাই আমাদের মধ্যে। তারপর নতুন যারা আসছে, আমরা প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ কোয়ালিফাই করার। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর কি 4-5টা প্লেয়ারের জন্য আর কি আমাদের একটু গ্যাপ হয়ে যাবে আর কি। বাছাই থেকে চূড়ান্ত পর্বে যেতে হলে বাংলাদেশকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, নতুবা থাকতে হবে সেরা 6 রানার্স আপের মধ্যে। সে কাজটা মোটেও সহজ হবে না, কারণ এই গ্রুপে মারুফুল হক শিষ্যদের সামলাতে হবে সিরিয়া, ভিয়েতনামের মতো প্রতিপক্ষ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ভুটানে পৌঁছে প্রথম দিনে অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী 20 সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ। তাই সেখানে পৌঁছে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি ফুটবলাররা। ভুটান ফুটবল একাডেমি মাঠে অনুশীলনে নেমে পড়ে অনূর্ধ্ব-17 ফুটবল দল। বাংলাদেশের চেয়ে বেশ আলাদা ভুটানের আবহাওয়া। সকালে গরম হলেও বিকেলে বৃষ্টির সঙ্গে থাকে তীব্র ঠান্ডা। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে কদিন আগে এখানে শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই অনুশীলনে জোর দিয়েছেন কোচ সাইফুল বারী টিটু। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ভারতের। সেই ম্যাচের আগে আর মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবে দল। তাই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল কোচ ও ফুটবলারদের। ভুটান আসলে অনেক সুন্দর একটি দেশ এবং অনেক ভালো লাগতেছে। তার মাঠও অনেক সুন্দর। আমরা এরকম মাঠে ট্রেনিং পেয়ে অনেক ভালো লাগতেছে নিজের কাছে। কোচেরও এরকম প্ল্যানিং ছিল যে ওয়েদারের সাথে আমাদের ট্রেনিংটা যাতে খাপ খায় এই ধরনের প্র্যাকটিস করার। সো
আমরা ওইটার চেষ্টা করছি ভালোভাবে মানায় নেওয়ার। সেশনটা মূলত ছিল যে এখানকার ওয়েদারের সাথে খাপ খাওয়ানো, বিকজ আপনারা নর্মালি জানেন যে এখানে হাই অ্যাটিটিউড, সো প্লেয়ারদের অ্যাকচুয়ালি ব্রিদিংয়ের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য হাই ইন্টেন্সিটি ট্রেনিং করানো হয়েছে প্লেয়ারদেরকে, যাতে ওয়েদারের সাথে তারা খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ক্লাবগুলোর অসহযোগিতা বা পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়েছে দেশের ফুটবল, মন্তব্য মারুফুল হকের। বড় প্রত্যাশা নেই অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই নিয়ে। আমাদের ফুটবল সিস্টেম, ফুটবল কালচার, এটা চেঞ্জ না হলে কোনো কিছু চেঞ্জ হবে না। আমাদের ফুটবল সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে আগে। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।